আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। সূত্র পারি কিন্তু ম্যাথ পারি না। আমরা বেসিক পারি কিন্তু ম্যাথে অ্যাপ্রোচ করতেই পারি না। তাহলে আজকের এই একটি ক্লাস করে তুমি কাজক্ষমতা শক্তির যত সব কনসেপ্ট, যত সব ম্যাথ তুমি ইনশাআল্লাহ যেই জায়গায় ম্যাথের মধ্যে সূত্র যেইটা লাগবে তুমি ওইটা উপলব্ধি করতে পারবে আজকের একটি ক্লাসে। তো আজকের এই একটি ক্লাস হবে তোমার জন্য খুবই ইফেক্টিভ। তো দেরি না করে আজকের এই ক্লাসটি মনোযোগ সহকারে ভাই শুরু করে দাও। খাতা কলম যা আছে ভাই সামনে একটা ক্যালকুলেটর রাখবা। সো আমরা শুরু করি আসো। তো কাজ ক্ষমতা বোঝার আগে, হ্যাঁ? তো কাজ ক্ষমতা শক্তি আমি যদি অধ্যায়টা এমনি লিখি এখানে ওয়ার্ক কাজ ক্ষমতা, ওয়ার্ক পাওয়ার এনার্জি। তো আমি সংক্ষেপে আরকি লিখলাম। তো কাজ হচ্ছে W সমান Fs কিন্তু না, W সমান Fs না। W সমান Fs cos থিটা। ঠিক আছে? কেমনে? কাজ ঠিক তখনই হবে যখন তুমি কোনো একটা বস্তুকে যখন বল প্রয়োগ করবা, তুমি যখন একটা বস্তুকে বল প্রয়োগ করবা, হ্যাঁ? যদি বস্তুর সরণ ঘটে কেবলই তখন কাজ হবে। তুমি যখন মনে করো দাঁড়ায় আছো, তুমি তোমার অবস্থানে পরিবর্তন করতেছো না, তাইলে তুমি কোনো কাজই করতেছো না। তোমার বাসার দারোয়ান যদি দাঁড়াই থাকে বা বসে থাকে, সে কোনো কাজই করতেছে না। কারণ সে তার অবস্থানে কোনো পরিবর্তন ঘটাচ্ছে না। তাহলে কোনো একটা বস্তুকে তুমি যখন বল প্রয়োগ করবা বস্তুর যদি সরণ ঘটে কেবলই তখন কাজ হবে। ধরো আমি হোয়াইট বোর্ডকে এখন যদি বল প্রয়োগ করি তাহলে কি হোয়াইট বোর্ডে সরণ হচ্ছে ভাই? সরণ হচ্ছে। তাহলে হোয়াইট বোর্ডে যদি সরণ না হয় তাহলে এই ক্ষেত্রে কোনো কাজ হবে না। তাহলে কাজ সমান হচ্ছে কি W সমান Fs cos থিটা। তাহলে আমরা ব্যাখ্যাটা লিখি কোনো বস্তুকে কোনো বস্তুকে কোনো বস্তুকে বল প্রয়োগ করলে লেখা না বুঝলে সমস্যা নেই। বল প্রয়োগ করলে যদি বস্তুর সরণ ঘটে তাহলে বল এবং বলের অভি অভিমুখে সরণের উপাংশের উপাংশের গুণফলকে আমি খুবই স্পিড লিখতেছি গুণফলকে আচ্ছা গুণফলকে কি বলে? কাজ বলে। একটু স্পিডে লেখার কারণে লেখা তেমন একটা বোঝা নাও যাইতে পারে, সমস্যা নাই। আমরা বুঝতে পারছি আশা করি আরকি। তাহলে W সমান Fs কেন লিখছেন? ভাই এখানে কেন cos θ লিখছেন? জাস্ট এটা একটা cos θ একটা অনুপাত। এটা এভাবে মাথায় রাখো। cos θ কেন দিচ্ছি দেখো। তুমি একটা বস্তুকে, এটা একটা বস্তু। এই বস্তুকে বল প্রয়োগ করছো। বল প্রয়োগ করার ফলে বস্তু সরণ ঘটছে ভাই এই বরাবর। ঠিক আছে? এই বরাবর। তাহলে বল আর সরণের মধ্যবর্তী কোণ কত ভাই? হ্যাঁ? বল আর মধ্যবর্তী বল আর সরণের মধ্যবর্তী কোণ কত? তাহলে এক্ষেত্রে আমি যদি সূত্র Fs cos 0 হবে না? 0 ডিগ্রি না? তাদের মধ্যবর্তী কোণ 0 না? তাহলে cos 0 মানে কি 1 না? তাহলে Fs। তাহলে এই ক্ষেত্রে খালি Fs হচ্ছে। যখন তুমি একটা বস্তুকে বল প্রয়োগ করলা, ধরো বল প্রয়োগ করলা A বরাবর এবং বস্তু সরণ ঘটলো A বরাবর, তাহলে মধ্যবর্তী কোণ যদি θ হয় তাহলে তখন Fs cos θ হবে। ঠিক আছে? থিটা ৩০ ডিগ্রি হইতে পারে, ৬০ ডিগ্রি হইতে পারে, ৪৫ ডিগ্রি হইতে পারে। তবে 0 থেকে 90 ডিগ্রি এর মধ্যে হইতে হবে। যদি 90 ডিগ্রি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? যদি 90 ডিগ্রি হয় তাহলে cos 90 মান কি 0 না? cos 90 মান 0 হলে Fs into 0 তাহলে কাজ হবে 0। যদি বস্তুর বল আর সরণের মধ্যবর্তী কোণ যদি তোমার 90 ডিগ্রি হয় তাহলে সেই ক্ষেত্রে কাজ 0 হবে। তাহলে কাজ হইতে হইলে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে হইতে হবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তোমরা এখন বলতে পারো, "ভাই আমি যদি এখানে বল প্রয়োগ করি তাহলে কি কাজ হবে?" অবশ্যই কাজ হবে। কেমনে? তুমি ধরো বল প্রয়োগ করতেছো এদিক দিয়ে, সরণ করতেছে এদিক দিয়ে, সেক্ষেত্রে কাজ হবে। তবে 90 ডিগ্রি হইতে পারবে না যে। 90 ডিগ্রি থেকে বড় হইলে কাজ হবে। ঠিক আছে? তোমরা ওইটা যদি ত্রিকোণমিতি জানো আরকি ওইভাবে তোমরা বুঝতে পারো আরকি। আমি ওইদিকে এক্সপ্লেইন করতেছি না। কারণ এটা আমার অতটুকু লাগতেছে না। এখন আমার সামনে এক্সাম, আমি বেসিক শিখতে যাচ্ছি তাহলে হবে না কখনো। ওই বেসিক শিখতে হলে ভাই আগে থেকে বেসিক অবশ্যই ক্লিয়ার রাখতে হবে। তো আমি যতটুকু ভাই তোমার বলা দরকার মনে করতেছি অতটুকু বলছি। ঠিক আছে? এক্ষেত্রেও কিন্তু কাজ হবে। তবে 90 ডিগ্রি হইতে পারবে না। 90 ডিগ্রি থেকে বড় হইতে হবে। ঠিক আছে? আপনিই তো বললেন একটু আগে যে 90 ডিগ্রি থেকে ছোট হইতে হবে। না ভাই 90 ডিগ্রি থেকে ছোট হইতে হবে। ওটা মেইন কথা না। তবে 90 ডিগ্রি হইতে পারবে না। এটা মাথায় রাখো। ঠিক আছে? ঠিক আছে? তুমি এটা 180 ডিগ্রি হইতে পারে।
170 হইতে হইতে পারে, 160 হইতে পারে কিংবা 210 ও হইতে পারে। ঠিক আছে? ঠিক আছে নাকি? ঠিক আছে? এখন আমার এতটুকু বোঝা শেষ না। কাজ জিনিসটা বোঝা শেষ না। তো কি? কাজ একটি কি? এটা আগে মাথায় রাখো। কাজ একটি হচ্ছে স্কেলার রাশি। ঠিক আছে? কাজ একটা স্কেলার। এখন কাজের একক আর আমরা মাত্রাগুলো একটু জানি আসো। সো আমি একটা কাজ করি। সেটা হচ্ছে আমার রেকর্ড হচ্ছে? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। তো যাই হোক আমি একটু একটু অপেক্ষা আচ্ছা বলো তোমরা কাজের মাত্রা আর এককগুলার একটু ভাবো কেমনে কি হবে? অনেকে তো মুখস্থ করো কিন্তু আজকে মুখস্থ করবো না। আজকে হচ্ছে আমরা শিখবো কিভাবে আর কি লিখে আর কি। যেকোনো সূত্র দিয়ে তুমি একক বা মাত্রা বের করে ফেলতে পারবা। W সমান Fs। ঠিক আছে? বলের একক কি নিউটন না? নিউটন না? কি এস কি সরণ না? নিউটন মিটার। নিউটন মিটার। এটা কি? এটা কি? এটা নিউটন মিটার। এটাকে আলাদাভাবে বলা হয় জুল। ঠিক আছে? কাজের একক জুল। ঠিক আছে? জুল। সো কাছের একক মেইন একক হচ্ছে জুল। নিউটন মিটারও বলা যায় তবে জুল বলাই ভালো। জুল বলাই ভালো। তাহলে কাজের একক কি? জুল। তাহলে এখন মাত্রা যদি বলি মাত্রা, মাত্রা, মাত্রা কিভাবে লিখবা? নিউটন মানে F সমান কি? দেখো Fs না? বল বলের কাজের সূত্র কি Fs না? তো এখান থেকে আমি নিচে কি দেখা যাচ্ছে? তো দেখা যাচ্ছে। যাই হোক আমি এদিক দিয়ে দেখাচ্ছি F কি ভাই? F সমান কি ভাই? আমি সূত্রটা একটু মানে এক্সপ্লেইন করতেছি আরকি। F সমান ma/s, ma/s তাহলে ভরের একক কেজি হইলে মানে একক আরেকটা লেখা যায় আরকি। তবে দেখো কেজি তাহলে মিটার পার সেকেন্ড স্কয়ার আবার কি মিটার আরেকটা তাহলে কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে? এতটুকু বোঝা গেছে? এতটুকু বোঝা গেছে? তাহলে এখন মাত্রা কি হবে? মাত্রা হবে ml স্কয়ার টি ইনভার্স 2। ঠিক আছে? এখান থেকে আমরা কি ml স্কয়ার টি ইনভার্স 2 পাই গেছি। পাই গেছি। তাহলে কাজের মাত্রা হচ্ছে ml স্কয়ার টি ইনভার্স 2। ml স্কয়ার টি ইনভার্স 2 এতটুকু বোঝা গেছে? তাহলে আসো। আচ্ছা আমি একটু একটা কাজ করি। একটু সময় দাও। যেটা মুছতেছি ওটা একটু দাঁড়াও। হাত একটু ভালো করে নিই নাহলে তো মশা দরকার। মানে ঝামেলা যাচ্ছে। আরে ভাই! এটা মুছে দিই, এটা লাগতেছে না আমার। জাস্ট কাজের একক মাত্রা এগুলো কেমনে আসছে এটা একটু বুঝাই দিছি। সো আমরা কিন্তু আজকে খুবই বেশি ম্যাথ করব। এত বেসিক করতেছি যে এটাও আর কি তোমাদের জন্য আর কি মনে করো একটা বোনাস আর কি। সো এখানে ডাব্লিউ এটা সমস্যা নেই, এটা একটু লাইটে ঝলক করতেছে আর কি। তাহলে এখন আমার কাজের ফর্মুলা কি? কাজের ফর্মুলা হচ্ছে Fs cos থিটা একক হচ্ছে জুল মাত্রা হচ্ছে কি ml স্কয়ার টি ইনভার্স 2 এতটুকু মাথায় রাখবা ml স্কয়ার টি ইনভার্স 2। তাহলে এখন আরেকটা ফর্মুলা হচ্ছে ধরো এটা একটা স্প্রিং ধরো এটা একটা স্প্রিং এই বস্তুটাকে তুমি কি করছো এর একটা বল প্রয়োগ করছো এজেন্ট দ্বারা প্রয়োগ করছো আর কি তুমি বস্তুকে বল প্রয়োগ করছো এই দিক দিয়ে ঠিক বস্তুর এই বরাবর একটা বল কাজ করতেছে বিপরীত দিকে ওটাকে বলা হয় এফ মানে এটা হচ্ছে প্রত্যয়নী বল। আর এটা হচ্ছে যে তোমার তুমি যে বলটা এজেন্ট দ্বারা কাজ করতেছো আর কি তুমি নিজে বলটা দিচ্ছ স্প্রিংটা এদিক দিয়ে একটা বল অনুভব করতে যাচ্ছে কারণ তুমি তার সাম্যাবস্থাটাকে পরিবর্তন করাতে যাচ্ছ এইটুকু বুঝো তাহলে তবে এই বলটা আর এই বলটা সমান হয়। ঠিক আছে এদিক দিয়ে যে বলটা দিচ্ছ এদিক দিয়ে সে বলে আসতে চাচ্ছে আর কি। এটা হচ্ছে প্রত্যয়নী বল আর এটা হচ্ছে এমনি তোমার এজেন্ট দ্বারা যে বলটা দিচ্ছ এই এফ সমান না সরি এফটা যেটুকু সরণ ঘটতেছে ধরো একটা সরণ ঘটতেছে এক্স পরিমাণ ওই এক্স এর সাথে কি সমানুপাতিক আকারে তার সম্পর্কটা মানে এফ বাড়লে এক্স এ বাড়বে এফ কমলে এক্স কমবে। তাহলে এই এখান থেকে একটা যে সূত্রটা আসে সেটা হচ্ছে এফ সমান এক্স এফ সমান এক্স এই ক্ষেত্রে তুমি বল প্রয়োগ করতেছো এদিক বল প্রয়োগ করতেছো কোন দিক বলটা প্রত্যেক বলটা তুমি এদিক দিয়ে বল প্রয়োগ করতেছো ঠিক আছে কিন্তু একটা বল এদিক দিয়ে কাজ করতেছে না যেটা এদিক দিয়ে যেতে চাচ্ছে। ধরো তুমি একটা কলমকে যখন এভাবে বাঁকা করতে চাও ও কিন্তু আগের অবস্থানে ফিরে আসতে চায় কলম হবে না তবে আহ চিরুনি একটু রাবার টাইপসের চিরুনি যখন এইভাবে করতেছো ধরো তখন কি সে আগের অবস্থা পূর্ব অবস্থায় বা সাম্য অবস্থায় আসতে যায় তো তোমরা সবাই জানো তখন এখানে যে বলটা কাজ করতেছে এই বলের ক্ষেত্রে
বলটা কাজ করতেছে দিক দিয়ে, সরণ করতেছে এই বরাবর। তাহলে বল আর সরণের কি দিক বিপরীত। তাহলে এক্ষেত্রে F সমান -kx, F সমান -kx। ঠিক আছে? এটুকু আর কি ডিটেইলস বললাম। তো F সমান kx। এখন F সমান কি? kx কনস্ট্যান্ট। ঠিক আছে? এখন এই স্প্রিংটাকে কেটে স্প্রিংটাকে কি করছো? কাটছো। ধরো এটা একটা স্প্রিং তো, স্প্রিংটাকে কাটছো। কাটিয়ে এনে তুমি ২ ভাগ করছো। ঠিক আছে? এক্ষেত্রে এখানে একটা ইয়ে আছে না? ইয়া স্প্রিং ধ্রুবক আছে না? এখানে তো যখন ভাগ করছো স্প্রিং ধ্রুবক কি আলাদা গেছে না? এটা K1 এটা K2। ঠিক আছে? এখানে যে এটা আর এটা সমান হবে। মানে এখানে যে স্প্রিং বলটা এটা সমান হবে। K1 আর K2 সমান, কিন্তু K এর সাথে এটা সম্পর্ক কি নাই। এখন দেখো সম্পর্ক আছে, সেটা হচ্ছে এরকম। মানে K যেটা নিউ 1 বা 2 আর কি, ওটা হবে তোমার এখন ২ ভাগ করছে না? 2 K, তাহলে দ্বিগুণ হয়ে যাচ্ছে। দ্বিগুণ হয়ে যাচ্ছে। যখন ভাগ স্প্রিংটাকে কাটতেছো, স্প্রিং কি হয়ে যাচ্ছে? স্প্রিং ধ্রুবক কি হয়ে যাচ্ছে? বেড়ে যাচ্ছে। তুমি মনে করতে পারো না ভাই স্প্রিং মনে হয় ছোট তো, তাই মনে হয় স্প্রিং ধ্রুবকটা মনে হয় কম হবে। কম না, বেড়ে যাচ্ছে। স্প্রিং ধ্রুবক কি বেড়ে যাচ্ছে। এতটুকু বেসিক পরীক্ষার হলে যদি এমসিকিউ আসে যে স্প্রিং যদি কেটে ২ ভাগ করে ৩ ভাগ করে, তোমাকে যখন বলবে একটা স্প্রিং কে কি করছি ৩ ভাগ করছি, তাহলে কে ধর K1 আর কি, মানে নতুন স্প্রিংটা আর কি, এটাকে ৩ ভাগ করছি। ঠিক আছে? ৩ ভাগ করছি, এই স্প্রিংটাকে ৩ ভাগ করছি। তাহলে এখানে যে কে এটা স্প্রিং ধ্রুবকটা থাকবে, ওই যে আমরা F সমান kx লিখছি, এখানে কে কি স্প্রিং ধ্রুবক, x হচ্ছে সরণটা আর ওইটা হচ্ছে প্রত্যয়নী বলটা। এখানে যখন প্রত্যয়নী তখন মাইনাস হবে কেন? কারণ বল আর সরণের দিক কি বিপরীত। এখন তুমি বলতে পারো ভাই কেমনে, দেখো দেখো w সমান কি fs cos 180 ডিগ্রি না, তাদের মধ্যবর্তী ডিগ্রি, মধ্যবর্তী কোণ। তাহলে 180 হলে কি হবে? cos 180 মানে কি -1। তাহলে w সমান fs হয় কি না? যদি বল আর সরণের মধ্যবর্তী কোণটা আর কি 100 ডিগ্রি হয়, 180 ডিগ্রি হয়, বিপরীত হয়, ওই ক্ষেত্রে -1 হবে না? cos 180 মান কি -1। f সমান মাইনাস, w সমান -f এসে আসতেছে। স্প্রিং কে যখন ৩ ভাগ করতেছ, নতুন স্প্রিং দিব কি হচ্ছে? ফ্রি কে হয়ে যাচ্ছে। আগে যে কে টা থাকবে দেওয়া থাকবে, কোয়েশ্চেনে যদি ১০ দেওয়া থাকে, কে এর একক কি? তুমি যদি বলতে পারো এফ সমান ভাই কে এক্স না, কে সমান কি এফ বাই এক্স, তাহলে নিউটন পার মিটার হচ্ছে নিউটন পার নিউটন পার মিটার। মিটার কি আহ মিটার কিসের একক? এক্স এর একক আর কি। আর বল একক নিউটন পার মিটার হচ্ছে, তাহলে কি কে একক কি হবে? নিউটন পার মিটার। সো আমরা আজকে যা শিখলাম আরকি, এগুলো কিন্তু এমসিকিউর জন্য আরকি। সো এমসিকিউর জন্য আমাদের মোটামুটি অনেকাংশে ক্লিয়ার আরকি। তোমাকে যদি বলে যে স্প্রিং দেবো কাকে বলে, ওটাও লিখে ফেলতে পারবা। যদি তুই সূত্রটাই পারো। হ্যাঁ? ১ মিটার সরাতে য ১ নিউটন যদি বল প্রয়োগ করতে হয়, ওইটাই কি স্প্রিং দেবো। তাহলে আসো, এখন আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে স্প্রিং এর শক্তি। স্প্রিং কে যখন তুমি এটা স্প্রিং তো, স্প্রিং কে তুমি এই বস্তু স্প্রিং যুক্ত বস্তুটাকে তুমি যখন সরণ ঘটাইছো, ধরো এখানে আনছি, তো তার মধ্যে একটা সঞ্চিত শক্তি থাকে। বা তুমি যদি সংকোচনও করো, ধরো এটা স্প্রিং, এটাকে সংকোচন করে এখানে আনছো আর কি, এভাবে এভাবে চাপ দিছো, তখন তার মধ্যে একটা শক্তি সঞ্চিত হয়, সেটা হচ্ছে ডাব্লিউ সমান হাফ সঞ্চিত শক্তি, ডাব্লিউ সমান হাফ কে এক্স স্কোয়ার, হাফ কে এক্স স্কোয়ার। যদিও এই সূত্রটাকে অনেকে এভাবে লিখবে, সেটা হচ্ছে ডাব্লিউ সমান কে এক্স ফাইনাল স্কোয়ার মাইনাস হাফ কে ইনিশিয়াল স্কোয়ার, এইভাবে লিখবে। তোমার সূত্র মেনলি এইভাবে লাগবে, এভাবে তোমার লাগবে না। সো এটা মাথায় রাখতে পারো, কিন্তু কাজে লাগবে না এখন আপাতত। এক্স হচ্ছে ফাইনাল, আর এক্স হচ্ছে এক্স আই হচ্ছে ইনিশিয়াল, না আগের অবস্থান আর পূর্বের অবস্থান। সো আগের অবস্থান তো জিরো হয়ে যাচ্ছে যখন ওই অবস্থানে আছে, ওই অবস্থানে জিরো হবে না যখন সাম্যাবস্থা আছে। যদি মনে করে এমন যে না আগে একটা অবস্থানে ছিল আর কি, সাম্য অবস্থান থেকে দূরে, দেন আবারও টানলাম দ্বিতীয়বার, ওই ক্ষেত্রে কি এক্স ইনিশিয়ালটা কি হবে? মান একটা থাকবে আর কি, যদি এইভাবে কোনো কোয়েশ্চেন দেয় আর কি, যদি কোয়েশ্চেন কঠিন করে। হ্যাঁ? আর এখন কিন্তু মিলন সাহেব আসতেছে ২০০০, শিওর না আর কি, এখন আমি শিওর না। যদি আসে, যদি কোয়েশ্চেন মানে আরো বেশি স্ট্যান্ডার্ড করে ২০২৫ ওই তুলনায়, তাহলে এগুলো আসতে পারে। এগুলো কিন্তু অ্যাডভান্স আর কি, অ্যাডভান্স গুলো আগে পড়াই দিলাম, যাতে কেউ যদি না বলে ভাই এগুলা আপনি পড়ান নাই কেন, এগুলো আসছে এগুলো আসছে, তখন আমরা ধরবা। তো এ ধরার সুযোগ অবশ্যই দিব না।
তো আমি বেসিক কিন্তু জানা রাখলাম। এগুলো এমসিকিউ তেই আসবে বিশেষ করে। সো এখন আর জিনিসটা হচ্ছে যে বুঝতে হবে। আমি মানে যা লাগবে তা বুঝাই দিচ্ছি। অনেকে এরকম ওয়ান শট করছো যে এসে মাত্র এমনে বেসিক পড়াচ্ছে যে ৩-৪ ঘন্টায় বেসিক পড়াচ্ছে। কোন সিকিউই করাচ্ছে না। আবার অনেকে আছে যে এরকম শুরু করছো, W সমান FS ম্যাথ একটা করাই দিছে, ৪-৫ টা করাই ওয়ান শট শেষ। কিন্তু আমি এরকম করতেছি না। সো আগে হালকা পাতলা বেসিক দিয়ে দিচ্ছি। যা লাগবে তা দিয়ে দিচ্ছি। দেন তুমি ম্যাথে যাবা। কিভাবে কি করব তখন বুঝতে পারবা। সো এখন কয় মিনিট হইছে? এখন প্রায় আমাদের ১৫ মিনিট হইছে। ১৫ মিনিটের মধ্যে আমরা খুবই অ্যাডভান্স কিছু পড়ে ফেলছি। বেসিকও জেনে ফেলছি। কাজক্ষমতার যত কিছু আছে আরেকটু কিছু আছে এগুলো শেষ করাইলে বেসিক কিন্তু শেষ। ধরো একটা বস্তুকে আমি উপরে উঠাইলাম। মনে করো এইচ আর কি উচ্চতা আর কি থাকবে মেঝে থেকে। তাহলে এক্ষেত্রে এখানে বস্তুটার একটা শক্তি থাকবে। সে এখানে থাকা অবস্থায় একটা তো শক্তি থাকবে। এখানে থাকা অবস্থায় একটা শক্তি থাকবে। এইটা এখানে হইতে পারে, এখানে হইতে পারে। যেকোনো একটা অবস্থানে জাস্ট লিখছি আরকি। যখন সে এই অবস্থানে আছে, তার মধ্যে শক্তি আছে খালি বিভব শক্তি। কি? বিভব, বিভব শক্তির কি আছে? বিভব শক্তি আছে। অনলি বিভব শক্তি আছে। কেন? এই অবস্থায় সে আমি যখন একটা বস্তুকে এভাবে নিক্ষেপ করলাম, ধরো একটা বস্তুকে নিক্ষেপ করলাম। নিক্ষেপ করার পর এমন একটা পয়েন্টে সর্বোচ্চতায় সর্বোচ্চ উচ্চতায় থামছে কিন্তু। ওই ক্ষেত্রে তার কিন্তু গতিশক্তি 0। কারণ ওই ক্ষেত্রে তার বেগ শূন্য গেছে। আমরা কি জানি গতিশক্তি সমান কি হাফ এমভি স্কয়ার। তাহলে ভি মান যদি 0 হয় তাহলে গতিশক্তি 0। এই পয়েন্টে সর্বোচ্চ উচ্চতায় বা এইচ উচ্চতায় যদি সর্বোচ্চ উচ্চতায় হয় তাহলে ওই ক্ষেত্রে কি হবে? বিভব শক্তি সর্বোচ্চ হবে, গতিশক্তি 0 হবে। মানে এক্ষেত্রে আরেকটা জিনিস মাথায় রাখবা। এখানে যে টোটাল এনার্জি থাকবে, এখানেও সেই টোটাল এনার্জি, এখানেও সেই টোটাল এনার্জি। তুমি বস্তুকে নিক্ষেপ করলা, নিক্ষেপ করার পর সে আবার এই অবস্থানে যখন চলে আসছে এই অবস্থানে তার কোনো বিভব শক্তি নাই। কারণ বিভব শক্তি থাকে কেবল উচ্চতার জন্য। এই অবস্থানে মেঝের সাথে তার অবস্থান কি? সেম আরকি। তাহলে ওই অবস্থানে তাহলে আমি যদি বলি W সমান mgh যদি হয় আরকি বিভব শক্তি, তাহলে এই অবস্থানে কি h 0 না? mg into 0 না? তাহলে কি 0 হয়ে যাচ্ছে না? 0 ঝুলে যাচ্ছে না কাজের এক ঝুল না? তাহলে এই অবস্থানে তার বিভব শক্তি 0 কিন্তু গতিশক্তি সর্বোচ্চ। এখানে সর্বোচ্চ গতি দিয়ে সে এখানে নামছিল। ঠিক আছে? ওইখানে কি তার বেগ সর্বোচ্চ, গতিশক্তিও সর্বোচ্চ হবে। ঠিক আছে? কারণ এটা যদি আমরা W না আমরা পি পি দিই, পটেনশিয়াল আরকি বিভবকে পটেনশিয়াল বলে। পটেনশিয়াল আর গতিশক্তিকে কাইনেটিক আরকি। গতিশক্তি এখানে লিখি। গতিশক্তি ই কে কাইনেটিক এনার্জি। ইপি কেন দেয়? পটেনশিয়াল এনার্জি। গতিশক্তি এখানে কি হবে? সর্বোচ্চ হবে, মেক্সিমাম হবে। এখানে বিভব শক্তি মেক্সিমাম হবে। এখানে বিভব শক্তি 0 কিন্তু গতিশক্তি সর্বোচ্চ। এখানে কি বিভব শক্তি সর্বোচ্চ কোন পয়েন্টে? এই পয়েন্টে। সর্বোচ্চ পয়েন্টে আরকি। সর্বোচ্চ উচ্চতায় আরকি। তাহলে বিভব শক্তি এখানে সর্বোচ্চ উচ্চতায় কি? এখানে সর্বোচ্চ উচ্চতায় কি বলছি? সর্বোচ্চ। মানে এখানে যে শক্তিটা এটাই টোটাল এনার্জি বিভব শক্তি। এখানে টোটাল এনার্জি গতিশক্তি। আর এখানে কি এই অবস্থানে কি ভাই? সে একটা নির্দিষ্ট একটা মনে করো এক্স উচ্চতায় আছে। আর সে একটা গতিশক্তি নিয়ে নামতেছে। তাহলে এখানে কি তার গতিশক্তি আছে, ইকেও আছে আর ইপিও আছে। পটেনশিয়াল এনার্জিও আছে। তাহলে এক্ষেত্রে ইকে প্লাস ইপি বের করতে হবে যদি কোয়েশ্চেনে থাকে মাঝখানে বা কোনো একটা অবস্থায় আরকি। এই অবস্থানে যদি সর্বোচ্চ উচ্চতায় থাকে খালি বিভব শক্তি বের করবা। ইকে বের করবা কিন্তু 0 দিয়ে দিবা। ঠিক আছে? আর এখানে মানে বের করবা বলতে কি তুমি জাস্ট সূত্রটা লিখবা। তুমি ধরো 0 মেরেও দিতে পারো। কারণ তুমি লিখেও দিতে পারো যে না সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি 0। আবার সর্বনিম্ন উচ্চতায় আরকি এখানে কি বিভব শক্তি 0। এটা জাস্ট লিখবা আরকি। যদি বলে যে না শক্তি সংরক্ষণশীলতা মানে কিনা? এখানে তুমি যাই বলো না কেন যেকোনো পয়েন্টে শক্তির সংরক্ষণশীলতা কিন্তু মেনে চলে। তুমি এখানে যে টোটাল এনার্জি যান্ত্রিক শক্তি আর এখানে যে টোটাল যান্ত্রিক শক্তি হ্যাঁ, এনার্জি এটা কি সেম হবে। কারণ শক্তি ভাই সংরক্ষিতই থাকে। শক্তির কোনো শেষ নাই, শক্তির কোনো সৃষ্টিও নেই। শক্তি যা ছিল তাই থাকবে। শক্তি কনজারভেটিভ। এতটুকু যদি বুঝো তাহলে আমার কি বিভব শক্তি, গতিশক্তির কোনো ঝামেলা হচ্ছে না আরকি। তুমি যদি বলো যে ভাই একটু সূত্রগুলো লিখে দেন। আচ্ছা সূত্রগুলো লিখে দিই কি আর ইপি ইকে হচ্ছে তোমার গতিশক্তি হাফ এমভি স্কয়ার
আর এখানে ইপি তোমার, সরি, ইপি হচ্ছে তোমার এমজিএইচ। তাহলে এই আর কি, এই পয়েন্টে যখন আমি ভি এখানে মান বসাবো, ভি মান কি, ভি মান হচ্ছে ইউ স্কয়ার প্লাস টু জি এস। এই ক্ষেত্রে ইউ এর মান জিরো হয়ে যাবে, তখন টু জি এস থাকবে। তো এই প্রথম ক্ষেত্রে আমি যদি একটু বলি আর কি, তুমি দেখো ভি এর মান বসাবো, ঠিক আছে, বি স্কয়ার জায়গায় বি স্কয়ার সমান কি, ইউ স্কয়ার প্লাস টু জি এস, বি স্কয়ার সমান, ঠিক আছে, ইউ এর মান জিরো না, ইউ এর মান যদি জিরো হয় হাফ, জিরো হলে জিরো, এখানে টু জি এস থাকবে, টু জি এইচ, টু টু মোকাবেলা, তাহলে দেখো এমজিএইচ, এখানেও এমজিএইচ, এখানেও এমজিএইচ, ঠিক আছে। এই গতিশক্তিটা যখন সর্বোচ্চ উচ্চতায় থাকবে, ওই ক্ষেত্রে তার আদিবেগ আদিবেগ তো শূন্য। তো মানে গতিশক্তির ফর্মুলা এমজিএইচ, বিভব শক্তির ফর্মুলা কি এমজিএইচ। তুমি যেখানে বের করো না কেন, তুমি যেখানে গতিশক্তি বের করো না কেন, তোমার মানে এমজিএইচ চলে আসে আর কি। ওই কিন্তু উচ্চতাটা যখন বের করবা, ওটা কেমনে বের করবা, অনেকে বলবে ভাই আপনি তো বললেন যে সূত্র বললেন এখানে গতিশক্তি সমান এত, বিভব শক্তি সমান এত। তাহলে কোয়েশ্চেন আমরা অনেক সময় দেখি যে যখন আমরা গতিশক্তি বের করি একটা উচ্চতায়, নির্দিষ্ট উচ্চতায়, তাহলে সেই ক্ষেত্রে কেন যতটুকু আসছে ততটুকু উচ্চতা বের করা হয়। আবার যখন বিভব শক্তির জন্য বের করে এই নির্দিষ্ট একটা উচ্চতায়, ধরো এখানের জন্য আমি বলতেছি যে এই পয়েন্টে যখন আমরা গতিশক্তি বের নির্ণয় করব, তাহলে সে যতটুকু আসে ঠিক ততটুকুর আমরা উচ্চতা বের নিব, কাজে লাগাবো। এখানে ধরো মনে করো 5 মিটার আসছে, ওই 5টাই লিখবো, এটা পুরোটা লিখবো না। সে উপর থেকে যতটুকু আসছে গতিশক্তির বেলায় ততটুকু উপর থেকে নিব। যখন বিভব শক্তি বের করব, তখন সে কতটুকু উচ্চতায় আছে, ধরো সে 7 মিটার উচ্চতায় আছে আর কি, মেঝে থেকে 7 মিটার উচ্চতায় আছে। তাহলে বিভব শক্তির বেলায় সে কতটুকু আসছে সেটা না, কিন্তু কতটুকু সে পথ বাকি ওইটা লিখবো। এতটুকু বোঝা গেছে? আবার বলি, অনেকে কনফিউজড হয়ে গেছো। আচ্ছা, এগুলো সব মুছে, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, ধরো এই পয়েন্ট আর এই পয়েন্ট, এটা হচ্ছে মেঝে, আর এটা হচ্ছে মানে সর্বোচ্চ যে উচ্চতা আর কি বস্তু ছিল। মনে করো এখানে বস্তু ছিল, বস্তু এই পয়েন্টে আসছে আর কি, মারার পর সে উপরে উঠে আবার নিচে আসছে। আমি জাস্ট এই পয়েন্টের কথা চিন্তা করবো এখন। ধরো এটা টোটালটা হচ্ছে কি এইচ, আর তার আর কতটুকু এখানে মাঝখানে আর শেষ পয়েন্টে কতদূর উচ্চতা সেটা হচ্ছে এক্স। যদি এটা চিন্তা করি, তাহলে এখন তুমি আমারে বলো ভাই, এক্ষেত্রে ই কে এর ক্ষেত্রে সূত্র কি, হাফ এম ভি স্কয়ার। আসো আমরা হাফ এম ভি এর ভি এর মান বসাই, ইউ স্কয়ার প্লাস টু জি। আচ্ছা, এখন চিন্তা করো ই কে এর মান এখন কতটুকু নিব, এইচটা কতটুকু নিব, তুমি বলো এখন। আমি কি বলছি, গতিশক্তির ক্ষেত্রে সে যতটুকু আসছে আর কি উপর থেকে, ঠিক ততটুকুই নিব। তাহলে এটা যদি পুরাটা এইচ হয় আর এটা যদি এক্স হয়, তাহলে এটা কেমনে বের করবো, এই পুরোটা থেকে এটা বিয়োগ করলে এটা আসবে না, এইচ মাইনাস এক্স না। তাহলে টু জি এইচ মাইনাস এক্স, এটা সেকেন্ড ব্র্যাকেট দাও। এখন দেখো ইউ এর মান কি, আদি অবস্থা কি, আদি বেগ সবসময় জিরোই থাকবে, এখানে সেই স্থিতি ছিল, তাহলে এখানে আদি বেগ কি হওয়ার কথা, জিরো হবে। তাহলে এখন হাফ এম, এখানে এম ছিল না, হ্যাঁ হ্যাঁ, ইউ এর মান জিরো, তাহলে আর আছে কি, টু জি এইচ মাইনাস এক্স। তাহলে এই টু টু মোকাবেলা এম জি এইচ মাইনাস এক্স। তাহলে এক্ষেত্রে চিন্তা করবা কি, এম জি এইচ মাইনাস এক্স। তোমার যদি এভাবে করতে মন না আছে, তাহলে তুমি যদি এটা মারতে চাও তাহলে মারতে পারো, জাস্ট এই ক্ষেত্রে আর কি। তখন তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে, পুরো উচ্চতা মাইনাস সে কতটুকু আর কি নিচে বাকি ছিল ওটা বিয়োগ করবা, তুমি এই পদটা পাই যাচ্ছ। গতিশক্তির বেলায় উপর থেকে চিন্তা করবা, বিভব শক্তির ক্ষেত্রে নিচে থেকে চিন্তা করবা কতটুকু পথ বাকি, ওইটাই তোমার কি উচ্চতা, উচ্চতায় তোমার আনতে হবে। তো এই ক্ষেত্রে তোমার বিভব শক্তি কি, এখন আসো, ইপি সমান কি বলছি, এমজি এইচ প্রাইম, ধরো এই এইচ প্রাইমটা কত হবে, কি বলছি, এই পয়েন্টে বা এটা ধরো আহ এস পয়েন্ট আর কি, এই এস পয়েন্টে তার বিভব শক্তি বের করো, পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি, এইচ এর মান কি হবে, এইচ এর মান হবে এমজি এইচ প্রাইমের ক্ষেত্রে যতটুকু সে ভাই মেঝে থেকে উপরে আছে, জাস্ট ওই উচ্চতা এখানে আর কি লাগবে, এমজি এক্স, এক্স উচ্চতায় সে আছে, নিচে থেকে সে এক্স উচ্চতায় আছে বিভব শক্তির বেলায়,
নিচে থেকে কতটুকু সে আসে নাই ওইটাই জাস্ট লিখবা। আর গতিশক্তির ক্ষেত্রে সে উপর থেকে কতদূর আসছে ওইটা হচ্ছে তার উচ্চতা। এখানে h মাইনাস x এটা বের করতে হইছে কিভাবে? পুরাটা থেকে x বিয়োগ করে এটাই পাইছি। তাহলে আমার এইটুকু কিন্তু ক্লিয়ার। এতটুকু কিন্তু ক্লিয়ার। সো এটা মুছে দিই। বিয়োগ শক্তি, গতিশক্তি নিয়ে আর কোনো ম্যাথ করতে গেলে এটা আর কোনো ঝামেলা হওয়ার কথা না। এবার আরেকটা জিনিস সেটা হচ্ছে কুয়া নদী। কুয়া আর কি কুয়া নদী না সরি কুয়ার ম্যাথ। কুয়ার ম্যাথ যখন বলবে আর কি। হ্যাঁ, কুয়ার ম্যাথ যখন বলবে কুয়া খালি করতে বলবে মূলত। সো কোয়েশ্চেন যদি বেশি কঠিন করে ফেলতে চাই, হ্যাঁ, কুয়া। এটা আসলে কুয়া না, এটা হচ্ছে চৌবাচ্চা। কুয়াতে ভাই বহুত প্রসারিত। কুয়ার নিচে অনেক পানি। কুয়া কি এরকম এরকম বক্স আকারে নাকি? কুয়া মানে কি চিন্তা করতেছো? কুয়াতে যখন পানি থাকবে ধরো, তুমি পানিটা নিছো তো? এদ্দুর পানি নিয়ে ফেলছো। এই পানিটা নিয়ে ফেলছো। নেওয়ার পর এই পানিটা আবার ফিল আপ হয়ে যাচ্ছে। কারণ এখানে নিচে সব পানি। এই পানিটা আবার কি ব্যালেন্স করে ফেলতেছে আর কি কোনোভাবে। কোনোভাবে বলতে এটা আরো ডিটেইলস জানতে হবে। ওটার জন্য ফিজিক্স জানা লাগবে। তো এখানে ভাই যখন কুয়া চিন্তা করতেছো, এখানে সব পানি তো এখানে চলে আসবে। তো এটা কিন্তু কুয়া না, এটা হচ্ছে চৌবাচ্চা। ঠিক আছে? কোয়েশ্চেনে বলবে হ্যাঁ কুয়ার ম্যাথ। কিন্তু এটা কি কুয়া না, এটা হচ্ছে চৌবাচ্চা। তো চৌবাচ্চার ক্ষেত্রে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ধরো এটা একটা ট্যাঙ্ক। এই ট্যাঙ্কে সম্পূর্ণভাবে পানি ভর্তি। ঠিক আছে? তাহলে এর উচ্চতা ধরো h আর কি। পুরোটা উচ্চতা h। ঠিক আছে? পুরোটা মানে এর উচ্চতা কত h। এই ক্ষেত্রে তোমাকে একটা কোয়েশ্চেন বলবে সেটা হচ্ছে কুয়াকে আমি ধরো অর্ধেক খালি করব। অর্ধেক খালি করব। তার মানে কুয়া এই অংশ কি পানি নাই হয়ে যাবে। ঠিক আছে? এক্ষেত্রে কতটুকু কাজ করছো সেটা বের করতে বলবে। কতটুকু কাজ করছো? পানি পূর্ণ ছিল। ধরো কুয়াটা আমি এখানে আরেকবার লিখছি। পানি পূর্ণ ছিল এইচ অবস্থায়, এইচ আর কি উচ্চতায়। এখন যখন আমি কি করলাম? অর্ধেক খালি করে ফেললাম। আর পানি আছে কতদূর? h/2 আর কি। অর্ধেক মানে কি? h কে 2 ভাগ করো। তাহলে কি পানি অর্ধেক কমে গেছে। তাহলে এখন এটা থেকে যখন পূর্ণ পানি থেকে তুমি যখন অর্ধপূর্ণ করছো, ওই ক্ষেত্রে কাজ কি হবে? ওই ক্ষেত্রে কাজ W সমান কি? mg h প্রাইম লিখো। এখন h টা আমরা জানি না। কারণ আমরা কতটুকু খালি করছি। তুমি এখন বলতে পারো না, আমি তো মনে হয় h/2 খালি করছি, তাহলে h/2 এখানে হবে। সেভাবে না। এখন যেভাবে করতে হবে, এটা হচ্ছে আমরা গড় সরণ দিয়ে করব। অনেক ভাবে করে কিন্তু আমি যে এটা করব এটাই সহজ, এটাই করো। সো অনেকে হয়তো অন্য নিয়ম পারো। তুমি যদি ওই নিয়মটাই পারো, ওইটাতে এক্সপার্ট হও তাহলে ওইটা করো। কিন্তু আমি যেটা বলব, যারা পোয়া ম্যাথ পারো না তারা হচ্ছে জাস্ট আমার যেটা করতেছি ওইটাই ফলো করো। কি করব দেখো। এমজি এর মতো থাকবে। এখানে আমার লাগবে কি? গড় সরণটা আরকি। কদ্দুর সরণ এসে গড় সরণ দিয়ে বের করে। ১ম এ চিন্তা করব সে কতটুকু অংশ এখানে ছিল। ভাই যখন সে এখানে পানি পূর্ণ ধরো সে এখানে কি পানি পূর্ণ ছিল না? যখন পানি পূর্ণ ছিল, তখন তার এখানে উচ্চতা পানির উচ্চতা কতদূর ছিল? 0 ই। এখানে 0 ই ছিল। ঠিক আছে? তুমি বলতে পারো, "না এখানে তো এইচ পুরাটা।" না আমি বলতেছি এই জাস্ট এই অংশটা। সে কতদূর খালি আছে? এখানে কোন খালি ছিল? না, 0 অংশই তো ছিল। তাহলে আমার কি হবে? ১ম এ 0 লিখব। গড় সরণ h প্রাইমটা হচ্ছে যে 0 লিখব। 0 লিখব। 0 লেখার পর কতদূর খালি হইছে এবার? কতদূর খালি হইছে? এতদূর খালি হইছে হাফ। h/2 খালি হইছে। যতদূর খালি হইছে ততটা প্লাস করব। h/2 প্লাস করব। ডিভাইডেড বাই 2 করে দিব। ডিভাইডেড বাই 2 করে দিব। এবার কি হয়? ক্যালকুলেশন করলে এই ২ দুগুণে ৪ হয়ে যায় আরকি। h/4 হয়ে যায়গা। তাহলে h প্রাইম সমান কি লিখব? h/4 হয়ে যায়গা। এখন তোমাদেরকে যদি বলি, হ্যাঁ? এই সূত্রটা একটু লিখে দেন যে এটার সূত্র কি? এটা আসলে সূত্র না, এটা জাস্ট এমনি একটা কিছু আরকি। তো এটা লিখবো আদি সরণ প্লাস খালি কতটুকু খালি আছে ওইটা? কতটুকু খালি করছো? খালি সরণ লিখছো আরকি। আমি শর্টকাট লিখছি। খালি সরণ মানে খালি অংশটুকুর সরণ। ডিভাইডেড বাই 2 আরকি। আদি সরণ, খালি সরণ। খালি বলতে তুমি কতটুকু খালি করছো ওইটা লিখবা। ওইটা কতদূর উচ্চতা ছিল। তো এরপর নিচে ভাগ করে দিবা ২ দিয়ে। সো এখন আমি যদি বলি না অর্ধপূর্ণ করি নাই। এবার আমি করলাম ১/৪ খালি করছি। এই পুরাটা পানি থেকে আমি এখানে এটা মুছে দিই। লিখতে হবে না। বাংলাটা আমি দেখাই দিচ্ছি। আরেকবার লিখে নিও তুমি। এরপরেরটাতে লিখে নিও। এখন আমি অর্ধেক না ভাই। এখন আমি ১/৪ খালি করব।
তো এটা কুয়াটা, এখানে আমি 1/4 খালি করছি, কদ্দুর আর কি যে কোনো একটা উচ্চতা আর কি। 1/4 খালি করলাম। ধর এটা পুরোটা এইচ হলে h/4 আর কি অংশ আমি জাস্ট পানিটা খালি করছি। খালি করছি বলছি যে। তো h/4 মানে 1/4 বা h/4 আর কি আসলে। h কে তুমি 4 দ্বারা ভাগ করে দাও, 1/4। তৃতীয়াংশ বললে h/3 করবা। সো h/4 আর কি। তো এটা তো ধরো আমি এখন কিভাবে করব? কাজ করছি। কদ্দুর কাজ করছো? জাস্ট এটা ফর্মুলা লিখো h প্রাইম। এখন mg, h এর h প্রাইম কি হবে? h প্রাইম আবার লিখবা যে খালি কদ্দুরকু ছিল প্রথমে? কোনো খালি ছিল না, তাহলে 0। এরপর প্লাস দিবা। প্লাস দেওয়ার পর কদ্দুর খালি করছো? h/4 খালি করছো। h/4 ডিভাইড বাই 2 বলছি না? মানে আদি সরণ কদ্দুর ছিল? মানে এখানে পানির কি কোন সরণ ছিল আগেই? না। তাহলে পুরাই ছিল। তাহলে 0, 0 লিখলাম। এবার h/4 অংশ খালি করলাম। লিখলাম। ডিভাইড বাই 2 করলাম। তাহলে h/8 হয়ে যাবে। 4 দুগুণ 8। এই ক্যালকুলেশন তো পারো অনেকে। এই ক্যালকুলেশন যদি না পারো ক্লাস 1 এ ভর্তি হইও। আচ্ছা যাই হোক, এরপর আমরা একটা জিনিস করব, সেটা হচ্ছে এখন আমি অন্যভাবে করব। অন্য একটা করব আরকি। তো আশা করি এরপর থেকে কখনো ভুল হবে না। এতদিন অনেকে ভুল করতাম, অনেকে বলতো ভাই কিভাবে করব? আসো। এখন যেভাবে করব আমি, আচ্ছা আমাদের WhatsApp নাম্বার কিন্তু দেওয়া আছে। ডেসক্রিপশনে কিন্তু WhatsApp এর গ্রুপের সবকিছু দেওয়া আছে। Facebook গ্রুপ, Facebook পেজ। সবগুলো ফলো করবা আরকি। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা, আর এই ক্লাসটা অবশ্যই শেয়ার করবা। আর আমাদের চ্যানেলে সরি চ্যানেল ডেসক্রিপশন আর কি, চ্যানেল না, এই ভিডিও ডেসক্রিপশনে সব দেওয়া আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, ওইখানে কি সাজেশন দেওয়া থাকবে। ইভেন তোমার এখানে যে কোয়েশ্চেন গুলো করানো হবে এগুলো থাকবে। তোমার যত কমিউনিকেশন আছে আমাদের সাথে করতে হবে, এগুলোর জন্য সুযোগ সুবিধা সব আছে। তো তাড়াতাড়ি যুক্ত হও। এখানে তো নাম্বার দিয়ে রাখছি, যারা যোগাযোগ করতে যাবে ডাইরেক্ট এই নাম্বারে যোগাযোগ করবে, এখানে যে নাম্বারটা দেওয়া আছে। এবার আমি তোমাকে যে ম্যাথটা দিব সেটা হচ্ছে, ধরো খালি ছিল h/4 অংশ। এবার আমার খালি করতে হবে হুম, আমার খালি করতে হবে, ধরো আমি যদি বলি আমার খালি করতে হবে আবার h/4 অংশ। আমার খালি করতে হবে h/4 অংশ। ঠিক আছে? h/4 অংশ খালি করতে হবে। যদি বলে যে 1/4 খালি করব, তাহলে এখন কি করব? h প্রাইমটা কি হবে? জাস্ট এটা যদি পারো তাহলে w সমান কতটুকু কাজ করছে ওটা লিখে দিতে পারবে h প্রাইমের জায়গায়। h প্রাইম কি হবে? আগেই তো খালি ছিল h/4 অংশ। এরপর তুমি আরো h/4 অংশ খালি করছো, মানে খালি করছো, ডিভাইড বাই 2 করলা। এবার ক্যালকুলেশন করে যেটা আসবে ওটা h প্রাইমে বসায় দিবা, চলে আসবে। এটা গড় সরণ লিখবা আরকি। এখানে অনেকে বলবে যে ভাই এটা কি ছিল? গড় সরণ আরকি। তাহলে এই সূত্রটা একটু লিখি যে গড় সরণ h প্রাইম সমান আ আদি সরণ, অনেকে আদি সরণ মানে বুঝবে না, দাঁড়াও আমি বলি আরেকবার। যে যতটুকু খালি ছিল আরকি। এখন এখানে খালি ছিল কতদূর? h/4 ওইটা লিখলাম উপরে। প্লাস আর কতটুকু খালি করছি ওইটা লিখলাম। খালি সরণ লিখি আমি, খালি সরণ। অনেকে বলবে ভাই খালি সরণ কি? খালি সরণ ভাই কতটুকু সরণ, কতটুকু খালি করছে ওইটার সরণ আরকি। এরপর নিচে ভাগ করে দিবা 2 দিয়ে। সো এটা লিখে নাও। এটা লিখে নাও। লিখে নিছো আশা করি। আচ্ছা। এরপর আমাদের যে আরকি আ কনসেপ্টটা দরকার, বা যে কনসেপ্ট থেকে খুব বেশি ম্যাথ আসে সেটা হচ্ছে ক্ষমতা, আরেকটা হচ্ছে কর্মদক্ষতা। সো তোমরা অনেকে অনেকে বলতে পারো ভাই কাজটা 40 মিনিটের মধ্যে কেন শেষ করছেন? আপনি তো ভাই সিকিউ নিতে পারছেন। ভাই সিকিউ নিবো ঠিক আছে। আমার এই হেডফোন পরে 3 ঘন্টা 4 ঘন্টা এখানে দাঁড়ায় এনে ক্লাস নিতে হবে। তো আমি চাই না যে আমি এরকম করে কষ্ট করি। তোমরা যদি সাপোর্টই না করো তাহলে আমার কি কষ্ট করার লাভটা কি হবে? সেই কারণে আমি সিকিউ এখন নিচ্ছি না। তো যদি তোমাদের সাপোর্ট থাকে তাহলে আমি এখানে 10 ঘন্টা দাঁড়াইতেও দ্বিধাবোধ করবো না, কিংবা 12 ঘন্টা যদি দাঁড়াতে হয় আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারবো। কিন্তু তোমাদের অতটুকু সাহস হবে না যে 12 ঘন্টা পর বসে পড়বা না। এটা কিন্তু আমি জানি। তো আমি কিন্তু এখানে 24 ঘন্টা যদি দাঁড়াতে বলো তাহলে ইনশাল্লাহ দাঁড়াবো ভাই। এখন আসো, সেটা হচ্ছে ক্ষমতা। ক্ষমতা হচ্ছে যে আওয়ামী লীগের ক্ষমতা নাকি বিএনপির ক্ষমতা, কিন্তু এটা না। এখানে ক্ষমতা হচ্ছে যে ভাই তুমি একক সময়ে কতটুকু কাজ করতেছো ওইটা হচ্ছে কি ক্ষমতা। ঠিক আছে? এটা কিন্তু ওই কোনো রাজনীতি বা ওইরকম টাইপসের কোনো ক্ষমতা না।
একক সময়ে তুমি যতটুকু কাজ করতেছো ওইটাই হচ্ছে তোমার ক্ষমতা। ক্ষমতার একক কি? ক্ষমতার একক হচ্ছে ভাই জুল পার সেকেন্ড। জুল পার সেকেন্ড। ক্ষমতার একক জুল পার সেকেন্ড, কিন্তু এটাকে আলাদাভাবে বলে এটা হচ্ছে ওয়াট। ঠিক আছে? ওয়াট। ঠিক আছে? ওয়াট। ডাব্লিউ দ্বারা প্রকাশ করে আর কি এমনি। তো ওয়াটকে ডাব্লিউ দিয়ে লিখে। তাহলে আমি যদি বলি একক সময়ে কতটুকু কাজ করে তাকে কি বলে? ক্ষমতা বলে। ঠিক আছে? ক্ষমতা কি? বুঝা গেছে? ক্ষমতার একক কি? ওয়াট। তারপর জুল পার সেকেন্ডেও লিখতে পারো, তবে আমি ওয়াট লিখতে বলবো। ওয়াটকে তুমি ফুল লিখতে পারবে, ওয়াট লিখবে না? হ্যাঁ, ফুল লিখবে, ওয়াট পুরাই লিখতে হবে, ডাব্লিউ না, ওয়াট পুরাই লিখবা। এরপর হচ্ছে আসো কর্মদক্ষতা। কর্মদক্ষতা। কর্মদক্ষতাকে মিউ দ্বারা প্রকাশ করা হয়। এই মিউ সমান হচ্ছে যে ভাই কার্যকর শক্তি, কার্যকর শক্তি, কার্যকর শক্তি ডিভাইডেড বাই মোট শক্তি, মোট বা প্রদত্ত শক্তি, মোট প্রদত্ত শক্তি আর কি আসলে। ধরো একটা মোটর আর কি, যখন মোটর আর কি, দেখো ওইখানে মোটরের মধ্যে তুমি দেখবা 1000 ওয়াটের একটা মোটর। ঠিক আছে? 1000 ওয়াটের একটা মোটর আর কি। তো 1000 ওয়াটের একটা মোটর কিন্তু আসলে 1000 মানে প্রতি সেকেন্ড 1000 জুল কাজ করে এমন না। তার কিছু কাজ সে, মানে একটা বস্তুর কথা চিন্তা করো, মোটরের কথা চিন্তা করো। ওই মোটরটা শুধু যে শক্তি উৎপন্ন করতেছে এমন না, ও কিন্তু কিছু পরিমাণ শক্তি তার তাপ শক্তি আকারে বের করে দিচ্ছে। তার মানে কিছু শক্তি অপচয় হচ্ছে। ঠিক আছে? একটা মোটর থেকে তুমি 100% তুমি কি কাজ পাবা না? এটা পৃথিবীতে এরকম কোনো কিছু আবিষ্কার হয় নাই যে ও 100%ই কাজ করবে। ঠিক আছে? 100% 100% কখনো কাজ করবে না। ইনটু 100 দে। ঠিক আছে? 100 ধর গুণ করবা আর কি পার্সেন্ট। কর্মদক্ষতা এটা পার্সেন্টেজে প্রকাশ করে। ঠিক আছে? কয় পার্সেন্ট সে কাজ করতেছে। ধরো সে 60% কাজ করতে পারে, সে 40%, সে 40.05%, সে 55, সে 60, সে 70, 80, 90। যে যে মোটরটা তাপশক্তি কম দিয়ে আর কি অপচয় কম করে কাজ বেশি করে, ওই মোটরটা ভালো হবে না? তো কোশ্চেনে যদি আসে এরকম যে কোন মোটরটি তুমি গ্রহণযোগ্য হিসেবে মনে করবা তোমার ক্ষেত্রে, হ্যাঁ, যার পার্সেন্টেজ বেশি আসবে কর্মদক্ষতা, কার্যকর শক্তি, এখন এটা কি? এটা হচ্ছে যে তোমাকে যদি বলে যে অপচয় হয়েছে, দ্রব্যাংশ অপচয় হয়েছে, তোমাদেরকে 1000 ওয়াট দিয়েছে পরীক্ষার প্রশ্নে, প্রশ্ন দিছে 1000 ওয়াটে, অপচয় হয়েছে ধরো 200 ওয়াট, 200 ওয়াট। এই 1000 মাইনাস 200 ডিভাইডেড বাই 1000 হবে। ঠিক আছে? এটা হচ্ছে কার্যকর, কতটুকু কার্যকর হয়েছে শক্তি। আর এটা হচ্ছে যে তোমার মোট প্রদত্ত কতটুকু আর কি মোটরটা কি কাজ করতে পারবে, এবিলিটি আছে বলতেছে, ওইটা হচ্ছে কি যেটা প্রদত্ত আর কি 1000 ওয়াট। এটা কি মোট প্রদত্ত শক্তি নিচে থাকবে আর কার্যকর শক্তি উপরে থাকবে। 100 মাইনাস 200 কেন হয়েছে? কারণ হচ্ছে অপচয় হয়েছে, যতটুকু অপচয় হয়েছে ততটুকু বাদ বিয়োগ করে দিছি। এতটুকু বোঝা গেছে? তাহলে ক্ষমতা, কর্মদক্ষতা এখান থেকে যতগুলা ম্যাথ আসবে ইনশাল্লাহ আশা করি পারবা। ঠিক আছে? বিয়োগ শক্তিও বুঝাইছি, গতি শক্তিও বুঝাই দিছি। তোমাকে কোয়েশ্চেন আসবে, আমি যদি বলি আহ শক্তি কি সংরক্ষিত থাকবে ইপিএস বিন্দুতে কি বা পিএসটি বিন্দুতে কি শক্তি সংরক্ষিত থাকবে, এই কোয়েশ্চেনটা আসবে। তারপর মোটর দিবে, দুইটা মোটর দিবে, মোটরের মধ্যে বলবে যে কোন মোটরটা বেশি গ্রহণযোগ্য হবে, কর্মদক্ষতা বের করে কাজ। এখানে কি যদি বলা যায় না এরকম, এখানে যদি শক্তি, কার্যকর শক্তি কতটুকু সে কাজ করতেছে, ওই ক্ষেত্রে ধরো এমজিএইচ এই ফর্মুলাটাও লিখতে হবে, মোট প্রত্যক্ষ শক্তি যেটা দেওয়া থাকবে ওটা হলো মারবা। হ্যাঁ, তাহলে এটা আর কি বুঝবো তুমি যখন কোশ্চেন অ্যাপ্রোচ করবা। এখানে এখন তুমি বলতে পারো ভাই শক্তি ক্ষেত্রে ডাব্লিউ সমান এমজিএইচ যেটা সূত্র মারি, ওটা কেন এখানে দিছেন? কারণ শক্তি আর কাজ সেম। শক্তি কি কাজ করার সামর্থ্য শক্তি, তাহলে শক্তি আর কাজ সমান। ঠিক আছে? শক্তি আর কাজে ফর্মুলা সেম। তাইলে এখন তোমরা বলতে পারো মোটামুটি ক্লিয়ার হয়েছে। এখন তুমি যে কোনো কোয়েশ্চেন ধরবা ইনশাল্লাহ পারবা। তো আমি তোমাকে বলে দিছি যে কিভাবে কোয়েশ্চেনে অ্যাপ্রোচ করবে, এটা বলে দিছি। তোমার কোয়েশ্চেন আসবে, কর্মদক্ষতা আসবে, ক্ষমতার এগুলো আসবে। তারপর কি আসবে? তারপর আসবে তোমার বিয়োগ শক্তি, গতি শক্তি, কত বিয়োগ শক্তি, গতি শক্তি যেটা আসবে ওটা আমি একটু দেখাই দিই। এগুলো মুছি একটু, সেগুলো মুছে আমি ফির হচ্ছে বিভব শক্তি গতি শক্তির কয় গুণ হবে। ধরো বলবে বিভব শক্তি গতি শক্তির কয় গুণ হবে। বিভব শক্তি কোয়েশ্চেনে বল বিভব
শক্তি, গতি, শক্তির কত গুণ? শক্তির যার সাথে র থাকবে। বৃহস্পতির গতিশক্তির কত গুণ? যখন গতিশক্তির বলবে র থাকবে, তার সাথে র থাকবে, তখন এ গতিশক্তি ইকে না? ধরো ২ গুণ বলছে, গতিশক্তির দ্বিগুণ হবে। তাহলে ২ ইকে হবে। আর বিয়োগ শক্তি কি লিখবা? ইপি লিখবা। যার সাথে র থাকবে তার সাথে গুণ দিবা। ঠিক আছে? যদি বলে অর্ধেক হইছে তাহলে হাফ দিবা। কার সাথে? যদি বলে গতিশক্তির, তখন যার সাথে র আছে তার সাথে গুণ করবা। হাফ হইলে হাফ, অর্ধেক হইলে অর্ধেক হাফ গুণ করবা। দ্বিগুণ হইলে দ্বিগুণ করবা। ৩ গুণ হইলে ৩ গুণ করবা। ১/৪ হইলে কি করবা? 1/4 গুণ করবা। কার সাথে? যার সাথে র থাকবে। ধরো গতিশক্তির কয় গুণ? এত গুণ। তাহলে কি? গতিশক্তির সাথে জাস্ট গুণ করে দিবা। তো এতটুকু আরকি। এই কোয়েশ্চেনটা আসবেই, কারণ এই কোয়েশ্চেনটা বারবারই আসে। যেকোনো একটা বোর্ডে অবশ্যই আসবে। যেকোনো তোমাদের ৯ টা নাকি কয়টা বোর্ড আছে? ওই ৯ টা বোর্ডের মধ্যে যেকোনো ২ টা বা ৩ টার বোর্ডের মধ্যে চলে আসবে এই কোয়েশ্চেনটা খালি। বৃহস্পতি গতিশক্তির কয় গুণ? এটা তোমরা কোয়েশ্চেন খোলার সাথে, সাথে বা গাইড খোলার সাথে, সাথে দেখো। তো আর কি এতটুকুই। তো ভালো থাকো। আসসালামু আলাইকুম।